আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড একটা গ্যাস যার সংকেত হচ্ছে H2S, অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি সালফার পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন সালফাইড গঠন করে। এর আণবিক গুরুত্ব কত? হাইড্রোজেনের জন্য হচ্ছে 2, আর সালফারের হাইড্রোজেনের দুটো আছে, তার 2 × 1 + 32। তাহলে হাইড্রোজেন সালফাইডের আণবিক ভর 34। আমরা মূলত আলোচনা করব হাইড্রোজেন সালফাইড পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করা যায়, তার ভৌত ধর্ম এবং তার রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে আলোচনা করব পরীক্ষাগারে প্রস্তুতি। পরীক্ষাগার প্রস্তুতি অর্থাৎ আমরা পরীক্ষাগারে কিভাবে হাইড্রোজেন সালফাইড এই গ্যাসটাকে প্রস্তুত করতে পারি। তো প্রস্তুতির জন্য কি কি লাগে? প্রথম যেটা লাগে সেটা হচ্ছে উপাদান, অর্থাৎ কি দিয়ে আমি হাইড্রোজেন সালফাইড তৈরি করব। তো বলে রাখি যে হাইড্রোজেন সালফাইড তৈরির প্রস্তুতির উপাদান হচ্ছে, একটা হচ্ছে FeS। FeS মানে হচ্ছে ফেরাস সালফাইড। ফেরাস সালফেট নয় কিন্তু, ফেরাস সালফাইড। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড। লঘু সালফিউরিক অ্যাসিড। তাহলে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির ক্ষেত্রে আমার দুটো উপাদান লাগছে। দুটো উপাদান হচ্ছে, একটা হচ্ছে ফেরাস সালফাইড FeS, আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, লঘু কথাটা কিন্তু পরীক্ষাতে উল্লেখ করতে হবে, গাঢ় বললে কিন্তু হবে না। গাঢ় দিলে কিন্তু হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয় না। আচ্ছা, উপাদান হয়ে গেল। আচ্ছা, এবার চলে এসো নীতি। নীতি মানে হচ্ছে কিভাবে। আমি তো এটা রাখলাম যে কি কি কাজে লাগে, যেমন রান্না করার জন্য কি কি লাগে সেটা হলো, এবার তো রান্না করতে হবে। আচ্ছা, নীতি। নীতি কি হচ্ছে, এই দুটোকে মেশালেই হাইড্রোজেন সালফাইড তৈরি, মানে আলাদা করে তোমাকে তাপও দিতে হবে না, একদম ঘরের উষ্ণতাতে, মানে আমরা যে উষ্ণতায় আছি 27°C ইন জেনারেল, সেই উষ্ণতাতেই ফেরাস সালফাইড আর লঘু সালফিউরিক অ্যাসিড যদি মেশানো হয় তাহলেই তোমার হাইড্রোজেন সালফাইড তৈরি করবে। তাহলে কি হলো? নীতি হয়ে গেল ঘরের উষ্ণতায়। ঘরের উষ্ণতায় কি করতে হবে? FeS ও লঘু H2SO4 এর বিক্রিয়ায় H2S উৎপন্ন হবে। ঠিক আছে, বিক্রিয়ায় H2S উৎপন্ন হবে। খুব সহজ কাজ হয়ে গেল। নেক্সট চলে এসো সমীকরণ। পরীক্ষায় একদম এইভাবেই প্রশ্ন থাকে, তোমাকে প্রশ্ন দেবে যে H2S প্রস্তুতি, উপাদান, নীতি, সমীকরণ, সংগ্রহ লেখো। আচ্ছা, সমীকরণ। সমীকরণ FeS প্লাস H2SO4, এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, নিচে লঘু লিখে দেবে। তাহলে এখানে পড়ে থাকবে FeSO4 প্লাস H2S, গ্যাস হিসেবে পাওয়া যায়, সেজন্য পাশে ওই তীর চিহ্নটা থাকবে। সমীকরণ। আচ্ছা, এবার কিভাবে হয় গোটা ব্যাপারটা বলি। মূলত যদিও এই পদ্ধতিটা তোমাকে পরীক্ষায় দেয় না, তাও বলে রাখি, উলফ বোতলে সাধারণত পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা হয়। কিরকম ব্যাপার একটু বলি। বোতলটা ঠিক এইরকম থাকে, দুটো মুখওয়ালা বোতল। এরকম একটা বোতল নেওয়া হয়, এদিকটা বন্ধ। আচ্ছা, এখানে একটা দীর্ঘনল ফানেল, এটাকে বলা হয় দীর্ঘনল ফানেল, মানে ফানেলের মতো দেখতে, কিন্তু তার সঙ্গে একটা দীর্ঘ নল যুক্ত আছে। আচ্ছা, নিচের দিকে ফেরাস সালফাইড নেওয়া হয়, এখানে ফেরাস সালফাইড আছে। আচ্ছা, কিছু পরিমাণ জল নেওয়া হয় যাতে ফেরাস সালফাইডটা ওর মধ্যে ডুবে থাকে, ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে না যায়, সেই জন্য কিছু পরিমাণ জলও নেওয়া হয়। এই দিকেরটা হচ্ছে এরকম, এখানেও কর্ক দিয়ে বন্ধ করা থাকে, এর মধ্যে দিয়ে একটা সরু নল প্রবেশ, এর মধ্যেও একটা সরু নল প্রবেশ করানো থাকে। সেই সরু নলটার শেষ প্রান্ত
আর কিচ্ছু করতে হবে না, কোনো বাইরে থেকে উত্তাপ দেওয়ার ব্যাপার নেই। ধীরে 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 লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করে দিলাম। যখনই যোগ করতে লাগলাম আস্তে আস্তে কি হবে, লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের রাসায়নিক বিক্রিয়া ঘটবে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটে H2S গ্যাস উৎপন্ন হবে। সেই H2S গ্যাসটা কি হবে, এদিক থেকে তো বেরোবার চান্স নেই, এই দিক থেকে আস্তে আস্তে বেরোতে থাকবে এবং বেরিয়ে কি হবে, এই যে তুমি পাত্র রেখে দিয়েছো, গ্যাস জার রেখে দিয়েছো, ধীরে ধীরে H2Sটা এর মধ্যে জমা হবে। H2S বায়ু থেকে ভারী, এর ফলে কি হবে, যত H2S এখানে জমা হতে থাকবে ভেতরের যে বায়ু আছে সেটা বাইরে বেরোতে শুরু করবে এবং একটা সময় পর ওই পাত্রটা H2S দ্বারা পূর্ণ হয়ে যাবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমাকে সংগ্রহটা লিখতে দেবে। সংগ্রহ কিভাবে হচ্ছে, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। বায়ুর ঊর্ধ্ব অপসারণ। কেন ঊর্ধ্ব অপসারণ বললাম, যে পাত্রটার মধ্যে যখনই H2S আমার প্রবেশ করতে শুরু করবে বায়ুটা উপর দিকে সরে যাবে, উপর দিকে বায়ুটার অপসারণ ঘটবে, সেজন্য এটাকে বলা হয় বায়ুর ঊর্ধ্ব অপসারণ। তুমি সবসময় মনে রাখবে যে সমস্ত গ্যাস বায়ুর থেকে হালকা সেগুলোকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, আর যে সমস্ত গ্যাস বায়ুর থেকে ভারী, বাতাসের থেকে ভারী, সেগুলোকে সব এই ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। তাহলে এইভাবে আমি H2S গ্যাস প্রস্তুত করে ফেলতে পারি, খুব সহজ। এবার বলে রাখি বিশুদ্ধিকরণ, মানে আমি যেটা H2S পাচ্ছি সেটা সম্পূর্ণরূপে বিশুদ্ধ হবে না। কেন, রাসায়নিক বিক্রিয়া ঘটছে তো, এবার রাসায়নিক বিক্রিয়া ঘটলে আরো অনেক পদার্থ উৎপন্ন হয় যেটা আমি চাইছি না। তাহলে কি কি বাড়তি পদার্থ উৎপন্ন হয় সেটাকে আলোচনা করা যাক। বিশুদ্ধিকরণ, তো বলে রাখি যে মিশ্রণটা তুমি পাচ্ছ গ্যাস মিশ্রণ, তার মধ্যে তো অবশ্যই H2S আছে, H2S ছাড়াও তার মধ্যে যেটা থাকে H2Sটা মেন উপাদান হিসেবে থাকে। এছাড়াও তুমি না চাইলেও এর মধ্যে কিছু পরিমাণ H2SO4 বাষ্প চলে আসে, এর মধ্যে কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে, আর এর মধ্যে কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাস থাকে। তাহলে তিনটে বাড়তি উপাদান তোমার ওর মধ্যে চলে এসছে, অর্থাৎ তুমি যেটা H2S পাচ্ছ সেটা কোনোভাবে বিশুদ্ধ H2S নয়। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে এই বাষ্পটাকে সরাতে হবে, এই জলীয় বাষ্পটাকে সরাতে হবে, এই হাইড্রোজেনটাকে সরাতে হবে। তাহলে কিভাবে করব, প্রথমেই যেটা করা হয় যে গ্যাস মিশ্রণটা পাওয়া গেল, প্রথমে সেটাকে একটা NaHS, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড এর সম্পৃক্ত দ্রবণের মধ্য দিয়ে চালনা করা হবে। ঠিক আছে, ওই মিশ্রণটাকে NaHS এর একটা সম্পৃক্ত দ্রবণের মধ্যে চালনা করা হবে। যদি চালনা করা হয়, বলে রাখি এখান থেকে H2SO4 বাষ্প যেটা ছিল সেই H2SO4 বাষ্পটা শোষিত হয়ে যায়। হয়ে গেল, তাহলে এই জিনিসটা শোষিত হয়ে গেল, বাদ চলে গেল, তাহলে H2SO4 বাষ্প আর রইল না, কিন্তু এখনো জলীয় বাষ্প আছে, আবার হাইড্রোজেন গ্যাস আছে। এরপর কি করতে হবে, এখান থেকে যে গ্যাস মিশ্রণটা বেরিয়ে আসবে সেটাকে একটা ইউনলের মধ্য দিয়ে চালনা করা হয়। এরকম একটা ইউনল, এরকম একটা ইউনল, এর মধ্য দিয়ে গোটা গ্যাস মিশ্রণটাকে চালনা করা হয়। সেই ইউনলের মধ্যে কি আছে, সেই ইউনলের মধ্যে নেওয়া হলো P2O5 ফসফরাস পেন্টক্সাইডের মধ্য দিয়ে চালনা করা হয়। এবার ফসফরাস পেন্টক্সাইডের মধ্য দিয়ে চালনা করার পর সেই গ্যাসটা বাইরে বেরিয়ে আসবে। আচ্ছা, ফসফরাস পেন্টক্সাইডের একটা বিশেষ ধর্ম হচ্ছে এটা জলীয় বাষ্পকে শোষণ করে নেয়। তাহলে এটার মধ্য দিয়ে যখন যাবে তখন আমি বলতে পারি এটার মধ্য দিয়ে জলীয় বাষ্প শোষণ হয়ে যাবে। তার মানে এখান থেকে যে গ্যাসটা বেরোবে সেই গ্যাসের মধ্যে আছে মেইনলি H2S, আর তার মধ্যে ঢুকে আছে হাইড্রোজেন। এবার কি করা হয়, এই যে গ্যাসটা এখান থেকে বেরোলো, এই গ্যাসটাকে বা গ্যাস মিশ্রণটাকে, এখানে যে গ্যাস মিশ্রণ আছে তাকে কি করা হলো, ড্রাই আইস দিয়ে শীতল করা হলো। ড্রাই আইস ছোটবেলায় পড়েছো ক্লাস 8-এ, ড্রাই আইসটা কি শুষ্ক বরফ, তাই না? সেই শুষ্ক বরফ দ্বারা গ্যাসটাকে শীতল করা হলো, যার টেম্পারেচার মাইনাসে প্রায়। আচ্ছা, যখনই শীতল করা হবে তখন কি হবে, এখান থেকে এখানে যে H2S গ্যাসটা আছে সেই H2S গ্যাসটা তরলে পরিণত হয়ে যাবে। কিন্তু H2Sটা তরলে পরিণত হলেও হাইড্রোজেনটা কিন্তু ওই ড্রাই আইস দিয়ে তরলে পরিণত হবে না। এবার তরল আর গ্যাস তো একসঙ্গে মিশে থাকতে পারে না, খুব উচ্চ চাপে যদি দ্রবীভূত না করা হয়।
তাহলে এখানে পড়ে থাকবে তরল H2S আর হাইড্রোজেন গ্যাস। এবার কি হবে, স্বভাবতই হাইড্রোজেন গ্যাসটা এখান থেকে বায়ুতে চলে যাবে আর তরল বা H2S টা নিচে পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমি যেটা পাবো লাস্টে, যে তরল H2S টা পাবো একটা একদম বিশুদ্ধ তরল H2S। এবার প্রয়োজনে তুমি চাইলে এটাকে আবার বাষ্পীভূত করে নিতে পারো। তাহলে এই উপায়ে এই পরপর বেশ কয়েকটা ধাপ আমরা পেরোলে আমরা যে গ্যাসটা পেয়েছিলাম, গ্যাস মিশ্রণ পেয়েছিলাম, সেই গ্যাস মিশ্রণ থেকে ধীরে ধীরে H2S উপর বাষ্প, তারপর জলীয় বাষ্প এবং শেষে হাইড্রোজেন গ্যাসকে সরিয়ে দিতে পারি। আমি ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে একদম বিশুদ্ধ H2S। যে পরীক্ষায় প্রশ্ন থাকে এই যে আমি এইটাকে নিয়ে যে আমি P2O5 দিয়ে গ্যাসটাকে শুষ্ক করছি, জলীয় বাষ্পটাকে সরিয়ে দিচ্ছি। এখন এই জলীয় বাষ্প শোষণ করা, সেটার জন্য বিভিন্ন ধরনের পদার্থ আমরা ব্যবহার করে থাকি, যেমন পলিচুন, পোরাচুন, ক্যালসিয়াম ক্লোরাইড, H2SO4, তারপর P2O5, এরকম প্রচুর পদার্থ ব্যবহার করে থাকি। তো এখানে পরীক্ষায় সবসময় অনেক প্রশ্ন থাকে যে শুষ্ককরণের জন্য পলিচুন বা ক্যালসিয়াম ক্লোরাইড এরা ব্যবহার করা হয় না কেন? এটাও তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে উৎপন্ন H2S শুষ্ককরণে তুমি কেন P2O5 ব্যবহার করলে, কেন তুমি CaO বা CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম অক্সাইড কেন ব্যবহার করলে না? তো স্বভাবতই এদের দ্বারা যদি তুমি শুষ্ক করতে চাও, এরা কিন্তু হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে। কিরকম ভাবে বিক্রিয়া করে? যদি ক্যালসিয়াম অক্সাইডের কথা বলো, তাহলে ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইডের কালো অর্ধেক হয়ে যায়, বাকি পড়ে থাকে তোমার H2O। আর যদি তুমি ক্যালসিয়াম ক্লোরাইড নাও, তাহলেও H2S এর সঙ্গে বিক্রিয়া করে, এক্ষেত্রেও ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন হয়, তার সঙ্গে এক্ষেত্রে HCl। সুতরাং ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড কোনোটা দিয়েই হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করা যায় না। আমাকে এমন একটা পদার্থ নিতে হবে যার সঙ্গে ওই উৎপন্ন গ্যাসের আর যাই হোক কোনো বিক্রিয়া হবে না। যদি এগুলো ব্যবহার করো কি হবে, আমি তো শেষে H2S পাবোই না, আমি কি পাবো? ক্যালসিয়াম সালফাইড পেয়ে যাবো। সুতরাং এগুলো দিয়ে শুষ্ককরণ করা যায় না। নেক্সট চলে এসো কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুতি। কিপ যন্ত্র হচ্ছে একটা বিশেষ ধরনের যন্ত্র। এই যন্ত্রে সব গ্যাস তৈরি করা যায় না। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে কিপ যন্ত্রে কোন কোন গ্যাস প্রস্তুত করা যায়, কয়েকটা গ্যাসের নাম বলো। তুমি মনে রাখবে কিপ যন্ত্রে সেই সকল গ্যাসকেই প্রস্তুত করা যায় যে সকল গ্যাস প্রস্তুতিতে বাইরে থেকে উত্তাপ দেওয়া হয় না, মানে বাইরে থেকে টেম্পারেচার দিতে হয় না। অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে মনে করে দেখো, আগের দিন করেছি, সেখানে কিন্তু বাইরে থেকে টেম্পারেচার দিতে হয়েছিল। তাহলে মনে রাখবে কোনোদিন অ্যামোনিয়া গ্যাস কিপ যন্ত্রে প্রস্তুত করা যাবে। কিপ যন্ত্রে কোনগুলো প্রস্তুত করা যায় আবার বলে দিচ্ছি, যে সকল গ্যাস প্রস্তুতিতে বাইরে থেকে কোনো প্রকার তাপ দিতে হয় না, অর্থাৎ ঘরের উষ্ণতায় তৈরি হয়, সেই সমস্ত গ্যাসগুলোকে আমরা কিপ যন্ত্রে প্রস্তুত করতে পারি। এখানে আমি দেখলাম H2S গ্যাসের ক্ষেত্রে কোনো প্রকার তাপ দিতে হয়নি। আগে তোমরা পড়েছো হাইড্রোজেনের ক্ষেত্রেও কোনো তাপ দিতে হয় না। হাইড্রোজেন সালফাইড, এই সকল গ্যাসগুলোকে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়। কিপ যন্ত্র দেখতে কেমন? কিপ যন্ত্রের দুটো পার্ট থাকে। কিপ যন্ত্রের এইরকম দেখতে, আমি আঁকছি দেখো, দুটো পার্ট থাকে। এরকম একটা পার্ট, ঠিক আছে, যার দুটো অংশে ভাগ করা থাকে, মাঝের নিচের পার্ট, এখানে উপর থেকে যোগ করার ব্যবস্থা আছে, এদিক থেকে নির্গমনল বের করার ব্যবস্থা আছে। আরেকটা পার্ট থাকে নিচের দিকটা ক্রমশ সরু, ঠিক আছে। এটা এই দুটো পার্ট নিয়ে কিপ যন্ত্র তৈরি করা হয়। কি করা হয়, এই পার্টটা এর উপর থেকে এর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ঠিক কিরকম লাগে গোটা কিপ যন্ত্রটা দেখতে, আমরা দেখবো কিপ যন্ত্রের সাহায্যে কিভাবে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করা হয়। তো প্রথমেই বলে রাখি, প্রথমে এটা হচ্ছে উপরের পার্টটা, নিচের দিকটা আরো সরু হয়। এই মুখটা যতটা সম্ভব নেরো করা হয়।
এখান থেকে একটা নির্গমন নল বের করা থাকে, ট্যাপ সিস্টেম থাকে, যখন ইচ্ছা হয় সেই অনুযায়ী তুমি বের করতে পারো। মাঝের অংশটায় ফেরাস সালফেট নেওয়া হয়, এই অংশটাই, ঠিক আছে। এখানটা এত সরু থাকে যে ফেরাস সালফাইড কিন্তু নিচের দিকে পড়ে যায় না সাধারণত। হয়ে গেল। তুমি এখান থেকে ধীরে 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 সালফিউরিক অ্যাসিড ভেতরে ডালতে শুরু করবে, তাহলে এখানটা পুরো সালফিউরিক অ্যাসিডে প্রথমে ভর্তি হয়ে যাবে, এখানটা পুরো সালফিউরিক অ্যাসিডে ভর্তি থাকবে, কারণ তুমি সালফিউরিক অ্যাসিড দিয়েছো। এবার ঘটনা যেটা ঘটবে, এই যে তুমি দিয়ে যাচ্ছ আস্তে 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 সালফিউরিক অ্যাসিডের স্তরটা উঠছে, এইভাবে উঠতে উঠতে কি হবে, এই সালফিউরিক অ্যাসিডটা একটা সময় এই ফেরাস সালফাইডের সঙ্গে সংস্পর্শে আসবে। আর যখনই তোমার ফেরাস সালফাইডের সঙ্গে এই সালফিউরিক অ্যাসিডটার সংস্পর্শে আসবে, কি ঘটনা ঘটবে, বিক্রিয়া ঘটবে, কোনো তাপ তৈরি হচ্ছে না, বিক্রিয়া ঘটে কি হবে, হাইড্রোজেন সালফাইড, এবং সেই হাইড্রোজেন সালফাইড যেটা উৎপন্ন হবে সেটা তুমি প্রয়োজন মতো, এখানে তুমি ট্যাপ খোলার মতো ব্যবস্থা আছে, খুললে এখান থেকে হাইড্রোজেন সালফাইড বের করবে। যখন প্রয়োজন হলো না তুমি ট্যাপটা বন্ধ করে দিবে। এবার ট্যাপটা বন্ধ করলে কি হবে, ট্যাপটা যখনই আমি বন্ধ করে দেবো, ঘটনা যেটা ঘটবে, ট্যাপটা হলে এখানে প্রচুর পরিমাণে গ্যাস তো জমে গেছে, সেই গ্যাসটা বেরোতে পারছে না, উপর দিকে বেরোবার জায়গা নেই, তাহলে কি হবে, সেই গ্যাসটা চাপ দিতে শুরু করবে। সেই চাপের প্রভাবে কি হবে, এখানে যে সালফিউরিক অ্যাসিডটা আছে সেই সালফিউরিক অ্যাসিডের স্তরটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে সেই গ্যাসটা আস্তে আস্তে নিচে প্রবেশ করবে। এবার কি হলো, সালফিউরিক অ্যাসিডের স্তরটা কমতে থাকবে। এবার যখনই সালফিউরিক অ্যাসিডের স্তরটা কমে গেল, দেখো এই সালফিউরিক অ্যাসিডটা আর হাইড্রোজেন সালফাইড এখানে আছে, সরি এখানে আছে তোমার কি বললাম FeS, এখানে আছে FeS, এখানে আছে তোমার সালফিউরিক অ্যাসিড। এদের মধ্যে বিক্রিয়া করে কখন উৎপন্ন হবে, যখন H2S আর FeS এর মধ্যে টাচ হবে, সংস্পর্শ হবে, এদের মধ্যে পরস্পর মিশে যাবে, তাই না, সংস্পর্শে না এলে বিক্রিয়া হবে না। এবার যখনই তুমি ট্যাপটা বন্ধ করে দিলে, উৎপন্ন H2S কি করবে, নিচের যে এই সালফিউরিক অ্যাসিড যে টাচ হচ্ছিল সেটাকে চাপ দিয়ে নিচে নামিয়ে দেবে। এবার যেই নিচে নামিয়ে দেবে, তারপরে আর কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটবে না, মানে বন্ধ হয়ে গেল, রাসায়নিক বিক্রিয়া বন্ধ হয়ে গেল। আবার তুমি যখন খুলবে, কিছু পরিমাণে H2S বেরিয়ে গেল, তার মানে কি হলো, চাপটা কমে গেল, যেই চাপটা কমে গেল আবার তোমার সালফিউরিক অ্যাসিড দিয়ে আবার বিক্রিয়া করবে, আবার H2S উৎপন্ন করবে, এবং এই পদ্ধতিটা চলতে থাকবে তোমার 10 দিন 12 দিন, যতদিন খুশি তুমি এই অবস্থায় রেখে দাও, যতক্ষণ পর্যন্ত পুরো APSটা নষ্ট না হচ্ছে, শেষ না হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত তুমি কিপ যন্ত্রে এভাবে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করতে পারবে। ঠিক আছে, বেশ, তাহলে এই গেল তোমার কিপ যন্ত্রে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত। নেক্সট চলে এসো হাইড্রোজেন সালফাইডের ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম, দুটো ধর্ম আলোচনা করব। তো ভৌত ধর্ম খুব একটা পরীক্ষায় আসে না, জাস্ট একটু আমি তোমাকে বলে রাখি। H2S এর ভৌত ধর্ম, প্রথম কথা হচ্ছে এটা একটা বর্ণহীন গ্যাস, মানে এর কোনো কালার নেই। 2 নম্বর হচ্ছে গন্ধ কিন্তু আছে, এবং বলে রাখি পচা ডিমের মতো গন্ধ, এটা পচা ডিমের মতো গন্ধযুক্ত একটা গ্যাস। 3 নম্বর বলে রাখি এটা কিন্তু ভীষণ বিষাক্ত গ্যাস, মানে বেশিক্ষণ তুমি যদি হাইড্রোজেন সালফাইড ইনহেল করো তোমার শরীর অসুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা, 4 নম্বর এটা কিন্তু বায়ুর থেকে ভারী, বায়ুর থেকে ভারী গ্যাস, সেই জন্য বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। আর এটা মনে রাখবে শীতল জলের দ্রাব্য, কিন্তু জল যদি একটু গরম হয় তাহলে দ্রাব্যতা কমে যায় বা কোনোভাবেই দ্রাব্য হয় না। ঠিক, তাহলে শীতল জলে দ্রাব্য কিন্তু উষ্ণ জলে দ্রাব্য হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, রাসায়নিক ধর্ম, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি যে কটা রাসায়নিক ধর্ম বলে দিচ্ছি সেই ধর্মগুলো ভালো করে দেখবে এবং লিখে লিখে, কারণ প্রত্যেকটা রাসায়নিক ধর্মের পেছনে তোমাকে একটা সমীকরণ দিতে হবে, সেই সমীকরণগুলো না দিলে তুমি কিন্তু নাম্বার সেই হিসেবে পাবে না। মানে তোমাকে এখানে করতে হচ্ছে রাসায়নিক ধর্ম মানে কোনো হাইড্রোজেন সালফাইড গ্যাস অন্য পদার্থের সঙ্গে কিভাবে বিক্রিয়া করে, বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়, সেটা মূলত আলোচনার বিষয়বস্তু। আচ্ছা, রাসায়নিক ধর্ম প্রথমে প্রমাণ করতে হবে এটা হচ্ছে অম্লধর্মী, মানে এটা হচ্ছে আম্লিক। কিভাবে বলবো যে হাইড্রোজেন সালফাইডের মধ্যে অ্যাসিডিক ধর্ম আছে? খুব সহজ ব্যাপার, তুমি এইভাবে বলবে যে H2S জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে H3O+, সেই সঙ্গে HS-, এটাকে বলা হয় বাইসালফাইড আয়ন, বাইসালফাইড আয়ন উৎপন্ন করে।
আর যে বাইসালফাইড আয়ন উৎপন্ন হলো সেটা আবার পরবর্তী ক্ষেত্রে H2O এর সঙ্গে বিক্রিয়া করে H3O আয়ন তো তৈরি করে, তার সঙ্গে H2 মাইনাস মানে এটা হয়ে গেল সালফাইড আয়ন উৎপন্ন করে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হাইড্রোনিয়াম আয়নটা উৎপন্ন করছে, যেটা মূলত অ্যাসিডের ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়াও তুমি বলতে পারো এই জলীয় দ্রবণটা কি হচ্ছে, এই জলীয় দ্রবণটা নীল লিটমাসকে লাল করে, নীল লিটমাসকে লাল লিটমাস পরিণত করে। তো এই ঘটনাগুলো প্রমাণ করে যে হাইড্রোজেন সালফাইড কিন্তু প্রকৃতপক্ষে আম্লিক বা অম্লধর্মী। এবার যদি অম্লধর্মী হয় তার এক্সপেক্টেড সেটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে নেক্সট হলো H2S এর সঙ্গে ক্ষারের বিক্রিয়া। খুব পরিচিত একটা ক্ষার নেওয়া যাক, সোডিয়াম হাইড্রক্সাইড। তো সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে যদি H2S এর বিক্রিয়া হয় তাহলে দুভাবে হতে পারে। প্রথম কথা, যদি H2S অল্প পরিমাণ নাও তাহলে সেক্ষেত্রে NaHS প্লাস H2O সোডিয়াম হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করে, এটা একটা আম্লিক লবণ। আর যদি তোমার বেশি পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড থাকে তাহলে এক্ষেত্রে সোডিয়াম সালফাইড উৎপন্ন করে Na2S প্লাস 2H2O। এটা কিন্তু প্রশম লবণ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, H2S ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। এটাও কিন্তু অ্যাসিডের ধর্ম। অ্যাসিড সবসময় ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে থাকে। ঠিক আছে, তাহলে অম্লধর্মী হলো, অম্লধর্মী একটা কনসিকুয়েন্স বলতে পারো যে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। দুটো বিক্রিয়ায় মনে রাখবে যে আমি যদি কম পরিমাণে NaOH দিই তাহলে একটা আম্লিক লবণ উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, আর যদি আমি বেশি পরিমাণ ক্ষার দিই তাহলে সেক্ষেত্রে সোডিয়াম সালফাইড Na2S উৎপন্ন করে। আচ্ছা, 3 নম্বর দহন। তো বলে রাখি H2S কিন্তু কোনোভাবে দহন সহায়ক নয়, মানে কাউকে দহনে সাহায্য করে না। অক্সিজেন যেমন দহনে সাহায্য করে, H2S কিন্তু দহনে সাহায্য করে, কিন্তু নিজে নীল শিখায় জ্বলে, নিজে নীল শিখায় জ্বলে। এবং দেখা গেছে যে H2S এর যদি দহন করা হয় ডিপেন্ড করছে তুমি কতটা দহন করছো। যদি অপর্যাপ্ত দহন করো, মানে অল্প পরিমাণ তুমি বিক্রিয়া করালে, অপর্যাপ্ত যদি দহন করো মানে যখন অক্সিজেনের সঙ্গে কম বিক্রিয়া করবে, অপর্যাপ্ত দহন করলে সালফার উৎপন্ন হয়, সালফারের হলুদ গুঁড়ো উৎপন্ন হয় সালফার, তাহলে এখানে 2S আর এখানে উৎপন্ন হচ্ছে 2H2। অর্থাৎ তুমি বলতে পারো হাইড্রোজেন সালফাইড দহনে সহায়ক নয় কিন্তু নীল শিখায় জ্বলে। আর হাইড্রোজেন সালফাইডে যদি অক্সিজেনের সঙ্গে অপর্যাপ্ত দহন হয় তাহলে হলুদ বর্ণের গুঁড়ো হলুদ গুঁড়োর মতো সালফার অক্ষিপ্ত হয়। কিন্তু যদি পর্যাপ্ত দহন হয় তাহলে সেক্ষেত্রে পর্যাপ্ত দহন মানে বেশিক্ষণ ধরে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, তখন সেক্ষেত্রে দেখা গেছে এখানে সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। 2 আর 4 6, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। দুটো বিক্রিয়ায় মনে রাখবে যে অপর্যাপ্ত দহন যদি হয় তাহলে সালফার উৎপন্ন হয়, আর যদি পর্যাপ্ত দহন হয় তাহলে সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, বেশ। নেক্সট চলে এসো বিজারক ধর্ম বা বিজারণ ধর্ম। তো দেখা গেছে হাইড্রোজেন সালফাইডের কিন্তু বিজারণ ধর্ম বর্তমান, মানে হাইড্রোজেন সালফাইড অন্যকে বিজারিত করতে পারে। তো সেটা তোমাকে একটা উদাহরণের সাহায্যে বলতে হবে। তো বলে রাখি যে বিজারণ ধর্মের জন্য তুমি যেটা ইম্পর্টেন্ট একটা রাসায়নিক বিক্রিয়া তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তো কিরকম, যদি তুমি অ্যাসিড যুক্ত, খেয়াল রাখবে অ্যাসিড যুক্ত না হলে কিন্তু হবে না। তুমি অ্যাসিড যুক্ত K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এটার নাম পটাশিয়াম ডাইক্রোমেট এবং এটার বর্ণ হচ্ছে কমলা। তুমি কি করলে এই দ্রবণের মধ্যে
H2S গ্যাস চালানো হবে। যদি এই বস্তুর মধ্যে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে তুমি যদি H2S গ্যাস চালনা করো, তাহলে প্রথমেই যেটা হবে Cr2SO4 মানে পটাশিয়াম ডাইক্রোমেটকে H2S বিজারিত করে ক্রোমিক সালফেটে পরিণত করে, এবং ক্রোমিক সালফেটের বর্ণ হচ্ছে সবুজ। মানে তুমি যেই এই দ্রবণের মধ্য দিয়ে H2S চালনা করবে, এর কালারটা কমলা থেকে সবুজ হয়ে যাবে, এবং কি হবে, ও নিজে জারিত হয়ে সালফারে পরিণত হবে। আমি বিক্রিয়াটা লিখছি, দেখো বড় বিক্রিয়া K2Cr2O7, এটার কালার হচ্ছে কমলা, তার সঙ্গে তুমি H2S দাও, অ্যাসিড যুক্ত বলেছে, তাহলে অ্যাসিড কিন্তু লাগবে, তাহলে আমি H2SO4 দিয়ে দিলাম, 4H2SO4 হয়েছে। আচ্ছা, এরপর তোমার হচ্ছে কি উৎপন্ন হবে? আচ্ছা, এখান থেকে উৎপন্ন হবে প্রথমেই যেটা অপ্রয়োজনীয় একটা লিখে ফেলি, প্রথমত এটা পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে, এখানে গুরুত্বপূর্ণ নয়, এখানে Cr2SO4 উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে সালফার, আর তার সঙ্গে উৎপন্ন হবে জল। তাহলে আমি বলতে পারি এখান থেকে এটা বিজারিত হয়, হাইড্রোজেন সালফাইড পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে এটার নাম কি বললাম, ক্রোমিক সালফেটে পরিণত করে, এবং হাইড্রোজেন সালফাইড নিজে জারিত হয়ে, জারণ বিজারণ তো একসঙ্গে ঘটে তোমরা জানো, একটা বিজারণ হলে আরেকটা জারণ হতেই হবে। তাহলে K2Cr2O7 এর বিজারণ হলো Cr2SO4 উৎপন্ন হলো, আর H2S নিজে জারিত হয়ে নিজে সালফারে জারিত হয়, এবং এটা কমলা বর্ণ, এটা সবুজ বর্ণ, তার মানে হচ্ছে দ্রবণটার বর্ণ এই কমলা থেকে সবুজ হয়ে যায়। এই পরীক্ষাটা দিয়ে তুমি বলতে পারো H2S কে শনাক্ত করা যেতে পারে, মানে এটা H2S ছাড়া আর কোনো বস্তু পদার্থের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে এই ধর্মটা পরিলক্ষিত খুব বেশি হয় না। আচ্ছা, হয়েছে। 5 নম্বর হচ্ছে বিভিন্ন ধাতব লবণ বলতে পারো, যেমন কপার সালফেট, কপার নাইট্রেট, লেড নাইট্রেট, এদের সঙ্গে কিন্তু H2S এর রাসায়নিক বিক্রিয়া ঘটে। কার বললাম, কপার সালফেট যার মধ্যে ধাতু হিসেবে কপার আছে, তোমার কপার নাইট্রেট এর মধ্যেও ধাতব কপার রয়েছে, অথবা যদি তুমি বলো লেড নাইট্রেট, এদের সবার সঙ্গে সিলভার নাইট্রেট বলতে পারো, আমি কয়েকটাই লিখলাম, এদের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এদের সঙ্গে বিক্রিয়া করলে প্রথমেই মূল যেটা হয় সেটা হচ্ছে ধাতব সালফাইড অধক্ষিপ্ত, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধাতব সালফাইডের বর্ণ হচ্ছে কালো। আমি উদাহরণ দিয়ে বলি, যেমন CuSO4, তাহলে CuSO4 তার সঙ্গে H2S বিক্রিয়া করছে, এর সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে দেখা গেছে CuS অধক্ষিপ্ত হয়, তার সঙ্গে অ্যাসিড যেটা উৎপন্ন হলো, তাহলে এখানে উৎপন্ন হচ্ছে CuS। তোমার যদি CuNO3 কিউপিক নাইট্রেট নাও, তাহলে সেক্ষেত্রে 2H2S হবে, তাহলে এটা পড়ে থাকবে CuS, আর এখানে পড়ে থাকবে 2HNO3, এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক। একই রকম ভাবে তুমি যদি লেড নাইট্রেট নাও, PbNO3 এখানে হোল2 থাকলেও H2S টা হোল2 আসবে, তাহলে এটা হয়ে গেল PbS, এটারও বর্ণ কালো, তাহলে এটা হয়ে যাচ্ছে 2HNO3। একই রকম ভাবে সিলভার নাইট্রেট বা অন্যান্য যে কোনো ধাতব লবণের ক্ষেত্রেও একই ঘটনা লক্ষ্য করা যায়। বুঝছে? বেশ, এরপর দুটো ইম্পর্টেন্ট বিক্রিয়ার কথা বলি, যে H2S এই গ্যাসে যদি লেড অ্যাসিটেট সিক্ত কাগজ ধরা হয়, কি বললাম, লেড অ্যাসিটেট সিক্ত কাগজ, লেড অ্যাসিটেট মানে হচ্ছে এরকম সংকেত CH3COO2Pb, মানে লেড অ্যাসিটেটে ডোবানো, সিক্ত মানে ভেজা কাগজ, তুমি কি করলে H2S এর মধ্যে দিয়ে দিলে, সঙ্গে সঙ্গে দেখা যাবে ওই কাগজটা কালো হয়ে যাবে। ঠিক আছে, তবে লেড অ্যাসিটেট সিক্ত কাগজ H2S গ্যাসের মধ্যে যদি তুমি রাখো বা H2S গ্যাসের সামনে প্রবেশ করাও গ্যাসের মধ্যে, তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেই কাগজটা কালো হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ হচ্ছে লেড অ্যাসিটেট CH3COO2Pb
তার সঙ্গে H2S যদি বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে লেড সালফাইডের পদক্ষেপ উৎপন্ন হয়। এই লেড সালফাইডের বর্ণ হচ্ছে কালো। তার সঙ্গে 2CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মনে রাখবেন। CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, আরেকটা প্রশ্ন খুব আসে একই রকমের, যে পুরোনো দিনের যে তৈলচিত্রগুলো হয়, অয়েল পেন্টিং, সেই অয়েল পেন্টিংগুলো দেখবে একটা নির্দিষ্ট দিন ব্যবহার করার পর আস্তে আস্তে কালারগুলো কালো হয়ে যায়। সেটাও কিন্তু এই H2S এর জন্য হয়ে যায়। তো পরীক্ষায় প্রশ্ন দেবে এই পুরোনো দিনের তৈলচিত্রগুলো কালো হয়ে যায় কেন? ঠিক আছে, পুরোনো দিনের যে তৈলচিত্র থাকে সেগুলো কালো হয়ে যায়। কেন কালো হয়ে যায়? তার কারণ হচ্ছে যে তৈলচিত্রগুলো থাকে সেই তৈলচিত্রে আমরা সাধারণত লেড হোয়াইট নামে তোমার এক ধরনের রং ব্যবহার করা হয়। লেড হোয়াইট নামে এক ধরনের সাদা রং ব্যবহার করা হয়। এই সাদা রঙের মধ্যে কি থাকে? সাধারণত লেড ঘটিত যৌগ থাকে। লেড ঘটিত যৌগ কিরকম? যেমন থাকে লেড কার্বনেট, তোমার থাকে লেড হাইড্রক্সাইড, মানে এই ধরনের পদার্থগুলোর সংমিশ্রণে এই লেড হোয়াইট রংটা ব্যবহার করা হয়। মানে যে রং দিয়ে অয়েল পেন্টিং করছে সেই রঙের মূল উপাদান হচ্ছে লেড কার্বনেট অথবা লেড হাইড্রক্সাইড। এবার এই যে লেড কার্বনেট বা লেড হাইড্রক্সাইড থাকে, তার বায়ুতে একটা উপাদান হচ্ছে H2S। পরিমাণটা কম হলেও কিন্তু বায়ুতে বেশ কিছু পরিমাণ H2S থাকে। সেই H2Sটা কি করছে? লেড কার্বনেট এর সঙ্গে বিক্রিয়া করছে এবং বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? লেড সালফাইড উৎপন্ন করছে এবং লেড সালফাইডের বর্ণ হচ্ছে কালো। তার সঙ্গে যেটা উৎপন্ন হবার হবে একই রকম ভাবে তোমার যদি লেড হাইড্রক্সাইডের কথা ভাবো, সেটাও তোমার H2S এর সঙ্গে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে মেইনলি এই PbS এই পদার্থটাই উৎপন্ন করে, যার বর্ণ হচ্ছে কালো। এই কারণে পুরনো তৈলচিত্রগুলো দীর্ঘদিন যদি ব্যবহার করা হয় তাহলে সেগুলো ধীরে ধীরে কালো হতে থাকে। ঠিক আছে, আরেকটা শনাক্তকরণের উপায় H2S এর সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণ। সোডিয়াম নাইট্রোক্লোরাইড, সোডিয়াম নাইট্রোক্লোরাইড, এই দ্রবণের মধ্যে যদি H2S গ্যাস চালনা করা হয় তাহলে কি ঘটনা ঘটে? এর মধ্যে যদি H2S গ্যাস চালনা করো তাহলে কি হয়? বেগুনি বর্ণের একটা যৌগ উৎপন্ন হয়। বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন হয়। জটিল যৌগটা নিয়ে কেউ ইম্পর্টেন্ট কোনো কেউ গুরুত্ব দেয় না, কালারটা ইম্পর্টেন্ট, যে বেগুনি বর্ণ। এই দ্রবণে আমি যদি এটা সদ্য প্রস্তুত হতে হবে এবং এটার সঙ্গে কিছু পরিমাণ ক্ষার থাকতে হবে। ক্ষার প্লাস সোডিয়াম নাইট্রোক্লোরাইড, সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোক্লোরাইড, এই দ্রবণে যদি H2S চালনা করা হয়, মূল যেটা হয় যে দ্রবণের বর্ণটা বেগুনি এবং সেটা H2S ছাড়া আর কারো ক্ষেত্রে হয় না। সেই জন্য এই পরীক্ষাটা H2S এর শনাক্তকরণে ব্যবহৃত হয়। পরীক্ষায় প্রশ্ন থাকে যে সদ্য প্রস্তুত ক্ষার মিশ্রিত সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে যদি H2S চালনা করা হয় তাহলে দ্রবণটির বর্ণ কি হবে? এবার তোমাকে চারটা অপশন দিয়ে দিল, তোমাকে মনে রাখতে হবে এটা হয়ে যাবে বেগুনি। কিভাবে হয়? তো বলে রাখি, এই যে ক্ষার মিশ্রিত বললাম, তোমার প্রথমে ক্ষারের সঙ্গে H2S এর একটা বিক্রিয়া হবে। কি উৎপন্ন হবে? প্রথমত মেন উৎপন্ন হবে Na2S। Na2S যদি উৎপন্ন হয়ে গেল তাহলে বাকি পড়ে থাকলো 2H2। ব্যালেন্স কিনা দেখে নেবে। এবার এই যে Na2S উৎপন্ন হচ্ছে সেটা সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া হচ্ছে। সোডিয়াম নাইট্রোক্লোরাইডটা কি? এটা হয়ে যাচ্ছে Na2FeCN5NO। এটা হচ্ছে তোমার সোডিয়াম নাইট্রোক্লোরাইড। সোডিয়াম নাইট্রোক্লোরাইড। এবার সোডিয়াম নাইট্রোক্লোরাইড যেটা আছে সেটা Na2S এর সঙ্গে বিক্রিয়া করছে এবং বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? এটা Na4 হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে FeCN5 আর কি করে থাকলো NO এসটা হয়ে গেল। এই যেটা বললাম এটা হচ্ছে তোমার সেই বেগুনি বর্ণের জটিল। ঠিক আছে,
সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হয়ে গেল। মোটামুটি এই 8টা বললাম, এইগুলো যেগুলো পরীক্ষায় আসে সেইগুলোই তোমাকে তোমার সামনে আলোচনা করে দিলাম। তুমি যখন করবে কি হয় সেটা তো বলবে, তার সঙ্গে সঙ্গে ব্যালেন্সড রিঅ্যাকশন যেন দেওয়া থাকে, কারণ ব্যালেন্সড রিঅ্যাকশন দেওয়া না থাকলে রাসায়নিক ধর্মের ক্ষেত্রে কোনো রকমের কোনো নাম্বার পাবে না। তুমি একটা জিনিস খেয়াল রাখবে, এইভাবে প্রশ্ন থাকে না, প্রশ্নগুলো থাকবে এটার সঙ্গে এটা মেশানো হলো কি হয়, ঠিক আছে? তো সেই ব্যাপারটা তুমি খেয়াল রাখবে। বলবে হাইড্রোজেন সালফাইডের দহন ঘটানো হলো, কি উৎপন্ন হবে, বিক্রিয়া সহ বলো বা সমীকরণ সহ বলো। তুমি দেখাও যে H2SO4 তার বিজারণ ধর্ম আছে, সেটা বিক্রিয়া সহকারে দেখাও। এইভাবে তোমার প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে তোমাকে বিবৃতিটা যেমন বলতে হবে, তার সঙ্গে সঙ্গে ব্যালেন্সড সমীকরণ, সমিত সমীকরণটাও কিন্তু বলতে হবে। আচ্ছা, দুটো আলোচনা দিয়ে শেষ করবো, যে একটা হচ্ছে H2S, তোমাকে প্রমাণ করতে হবে H2S এ হাইড্রোজেন আছে। কিভাবে করবে? খুব সিম্পল ব্যাপার। দেখা গেছে এই যে H2S আছে সেটা ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, এবং ধাতুর সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে দেখা গেছে একটা গ্যাস উৎপন্ন হয়। বুঝতেই পারছো কি গ্যাস উৎপন্ন হচ্ছে, সেটা আগে থেকে তুমি বলবে না। বা এটা যদি তুমি পিবির সঙ্গে বিক্রিয়া করো তাহলে এখানে চলে আসবে পিবিএস, তার সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন হবে, এটা তুমি বুঝতে পারছো। তো বলার সময় তুমি এইভাবে বলবে যে H2S গ্যাসের মধ্যে যদি এই ধাতুগুলোকে যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, বিক্রিয়ার ফলে একটা গ্যাস উৎপন্ন হয়। প্রথমে তুমি গ্যাস উৎপন্ন হয়, গ্যাসের নাম বলবে না। সেই গ্যাসটিতে কি করতে হবে, একটা জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করানো হবে। কি হলো, একটা জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করানো হবে। কি হবে অবজারভেশন, কি হবে, পাটকাঠিটি নিভে যাবে। আর কি হবে, গ্যাস নীল শিখায় জ্বলতে থাকবে, গ্যাস নীল শিখায় জ্বলতে থাকবে। আর কি হবে, ওই গ্যাসটা দেখা যাবে প্যালাডিয়াম ধাতু দ্বারা শোষিত হয় বা বলা হয় অধিশোষিত। তার মানে এটা কার কার ক্ষেত্রে দেখা যায়, এটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে। তার মানে আমি বলতে পারি যে ধাতুর সঙ্গে এই ধাতুগুলোর সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেই গ্যাসটা অবশ্যই হাইড্রোজেন, এবং সেই গ্যাসটা আসছে কোত্থেকে, হাইড্রোজেন সালফাইড থেকে। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণিত হলো যে হাইড্রোজেন সালফাইডের মধ্যে হাইড্রোজেন গ্যাস অবশ্যই বর্তমান। ঠিক আছে, যেমন হাইড্রোজেন গ্যাস বর্তমান সেটা প্রশ্ন থাকে, তেমনি একই রকম ভাবে প্রশ্ন থাকে যে দেখাও, একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে H2S হাইড্রোজেন সালফাইডে সালফার আছে। তো সেটাকে ওইভাবে ব্যাখ্যা করা যায়। তোমাকে প্রশ্ন দিল, একটা পরীক্ষার সাহায্যে দেখাও যে হাইড্রোজেন সালফাইডে কি করতে হবে, সালফার আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, তুমি একটা পাত্রে করলে হাইড্রোজেন সালফাইড নিয়েছো, তার মধ্যে একটা জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করিয়ে দিলে। যদি জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করিয়ে দেওয়া হয় তাহলে এই পাত্রের ভেতরের দেওয়ালের গায়ে দেখা যাবে একটা হলুদ বর্ণের গুঁড়ো জমা আছে। হলুদ বর্ণের গুঁড়ো পদার্থ পাত্রের গায়ে জমা হয়। তুমি কি করলে, যে হলুদ বর্ণের গুঁড়ো পদার্থ আছে সেটাকে দহন ঘটালে, দহন ঘটালে দেখা গেল একটা গ্যাস উৎপন্ন হবে। ঠিক, আমি ধাপে ধাপে বলে যাচ্ছি। প্রথমে কি করতে হবে, যে একটা গ্যাস জারের মধ্যে H2S নিয়ে তার মধ্যে একটা জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করানো হলো। জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালেই দেখা যাবে পাটকাঠিটা নিভে যাবে এবং হলুদ বর্ণের কিছু গুঁড়ো পদার্থ ওই পাত্রের গায়ে জমা হতে থাকবে। যে হলুদ বর্ণের পদার্থটা পেলে সেই পদার্থটাকে যদি বায়ুতে দহন ঘটানো হয় তাহলে একটা গ্যাস উৎপন্ন হলো। সেই গ্যাসটা কি করতে হবে তোমাকে, সেই গ্যাসটা অ্যাসিডযুক্ত K2Cr2O7 এই দ্রবণে প্রবেশ করাতে হবে। ঠিক আছে, সেই গ্যাসটা প্রবেশ করানো হলো। প্রবেশ করালে দেখা যাচ্ছে এটা যেটা কমলা বর্ণ ছিল, কমলা বর্ণটা সবুজ হয়ে যাচ্ছে। কেন সবুজ হয়ে যাচ্ছে, একটু আগে অন্যভাবে একটা বিক্রিয়া দিয়েছিলাম, মনে করে দেখো। H2S এর সঙ্গে বিক্রিয়াটা করেছিলাম, তো এখানে যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড দিয়ে। তো কি হবে, K2Cr2O7 3SO2 প্লাস H2SO4 এদের মধ্যে যদি বিক্রিয়া হয় তার সঙ্গে K2SO4 উৎপন্ন হবে আর এখানে H2 উৎপন্ন হবে। তুমি এখানে বলবে এইভাবে যে গ্যাসটা এটা অবভিয়াসলি একটু বিজারিত করে হবে আর এটা K2SO4 পরিণত হবে। তো এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে
যে ওই গ্যাসটা যেটা উৎপন্ন হলো সেটা অ্যাসিড মিশ্রিত কমলা B2Cr2O7 দ্রবণে চালনা করলে দ্রবণটির বর্ণ কমলা থেকে সবুজ হয়ে যায়। ঠিক আছে, দ্রবণটির বর্ণ কমলা থেকে সবুজ হয়ে যায়। তাহলে যখনই কমলা থেকে সবুজ হয়ে যায় আমরা এখান থেকে বিক্রিয়া করবো যা পাচ্ছি সেখান থেকে, তাহলে গ্যাসটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে এই গ্যাসটা যদি সালফার ডাইঅক্সাইড হয় তাহলে অবভিয়াসলি যে গুঁড়ো পদার্থটা উৎপন্ন হয়েছিল সেটা হচ্ছে সালফার, ঘুরিয়ে বলতে হবে। এবং সেই সালফারটা আসছে কোত্থেকে? সেই সালফারটা আসছে হাইড্রোজেন সালফাইড। তাহলে এই পরীক্ষার সাহায্যে আমি বলতে পারি হাইড্রোজেন সালফাইড এতে সালফার ঘটে। আচ্ছা, ব্যবহার, এটা বলতে পারো ব্যবহার, হাইড্রোজেন সালফাইডের ব্যবহার হচ্ছে বিভিন্ন সালফাইড বা বাইসালফাইড লবণ প্রস্তুতিতে হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয়। পরীক্ষাগারে বিজারক হিসেবে হাইড্রোজেন সালফাইডের ব্যবহার আছে। মোটামুটি এই দুটো মনে রাখবে তাহলেই হবে যে পরীক্ষাগারে বিজারক হিসেবে ব্যবহার আছে, আর যে কোনো ধরনের সালফাইড বা বাইসালফাইড লবণ প্রস্তুতিতে হাইড্রোজেন সালফাইডের ভূমিকা রয়েছে।